আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 4 জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। জীবনী শক্তি কি? জীবনী শক্তি হলো প্রতিটি উদ্ভিদের, শুধু উদ্ভিদের না, উদ্ভিদ ও প্রাণীর জীবন ধারণের জন্য বিভিন্ন ধরনের শক্তি প্রয়োজন। এখানে অনেক ধরনের শক্তির রূপান্তর ঘটে, শক্তি ভাঙে, আবার শক্তি জোড়া লাগে। এই সব প্রক্রিয়া নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হলো জীবনী শক্তি। আর উদ্ভিদের ক্ষেত্রে এই শক্তি ভাঙা গড়ার যে কাজটা সেটা হলো, যেমন এডিপি এডিপি নামে একটি উপাদান আছে এবং এটিপি, এএমপি, এগুলো একটা আরেকটা ভাঙে এবং গড়ে। এইসব ভাঙা গড়ার ফলে উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, প্রয়োজনীয় শক্তি নির্গত হয়। এই প্রক্রিয়াগুলোকেই মূলত জীবনী শক্তি বলা হয়। এটিপি কি, এডিপি কি, এএমপি, এগুলো আমরা জানবো এই অধ্যায়ে। এটিপি কি বা এডিপি তোমরা এই অধ্যায়ে বেশি শুনে থাকবে। এটিপি, তোমরা জানো উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম নামে একটি উপাদান থাকে, আর সেই ক্রোমোজোমে থাকে ডিএনএ, আরএনএ। আর এই ডিএনএ ও আরএনএ মূলত দুইটা মিলে, ডিএনএ ও আরএনএ দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা এগুলো নিয়ে পরবর্তী অধ্যায়গুলোতে বিস্তারিত পড়বে। ডিএনএ আরএনএ 5 ধরনের উপাদান দ্বারা গঠিত। উপাদানগুলো হলো অ্যাডেনিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, গুয়ানিন। এই 5 ধরনের উপাদান নিয়ে ডিএনএ ও আরএনএ গঠিত। আর এদের মধ্যে যেটা অ্যাডেনিন সেটা হলো অনেকটা এমন, অ্যাডিনিন মূলত 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর অ্যাডিনিনের সাথে যখন এই অ্যাডিনিন তারপর হচ্ছে আমি যে 5 প্রকারের নাম বললাম, অ্যাডিনিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, গুয়ানিন, এগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। মানে এগুলো মূলত নাইট্রোজেন দ্বারা গঠিত, কার্বন, নাইট্রোজেন ও হাইড্রোজেন এগুলোর সমন্বয়ে গঠিত। আর এগুলোর সাথে যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়, এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার কোথায় থাকে? এটাও উদ্ভিদেই থাকে। আর এই যে 5 ধরনের নাইট্রোজেন বেজের কথা বললাম, এগুলো উদ্ভিদের ডিএনএ ও আরএনএতে থাকে। তো এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এই অ্যাডিনিনের সাথে যখন যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন। এটা অনেকটা অ্যাডিনোসিনের মতো, বা এটা একটা অ্যাডিনোসিন। অ্যাডেনিনের সাথে যদি রাইবোজ সুগার যুক্ত হয় হবে অ্যাডিনোসিন। ওইরকম গুয়ানিনের সাথে যদি রাইবোজ শর্করা যুক্ত হয় সেটার নাম হবে গুয়ানোসিন। অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে রাইবোজ 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা যুক্ত হলে গঠিত হবে অ্যাডিনোসিন। ওইরকম নাইট্রোজেন বেস একটা আছে গুয়ানিন, এটার সাথে যদি রাইবোজ শর্করা যুক্ত হয় তখন হবে গুয়ানোসিন। এভাবে এই উপাদানগুলো গঠিত হয়। আর এই অ্যাডিনোসিনের সাথে যখন ফসফেট যুক্ত হবে, কোন ফসফেট? তোমরা ফসফেট মূলকের নাম শুনে থাকবে, PO4 3-, এটা একটা ফসফেট মূলক। এই ফসফরিক অ্যাসিডেও কিন্তু এই ফসফেট মূলক থাকে। এই ফসফেট মূলক যখন অ্যাডিনোসিনের সাথে যুক্ত হবে তখন তার নাম হবে অ্যাডিনোসিন ফসফেট। যদি একটা ফসফেট যুক্ত হয় তার নাম হবে মনোফসফেট, দুইটা যুক্ত হলে অ্যাডিনোসিন ডাইফসফেট, তিনটা যুক্ত হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমরা এই ওয়ার্ডগুলো শুনে থাকবা, মনো মানে 1, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। তাহলে এই হলো অ্যাডিনোসিন, এটার সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তার নাম হলো অ্যাডিনোসিন মনোফসফেট, যাকে প্রকাশ করা হয় এএমপি দ্বারা। এএমপি কি? এএমপি হলো অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এই হলো অ্যাডিনোসিন। তারপর এই অ্যাডিনোসিনের সাথে যদি দুইটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, এরকম একটা ফসফেট গ্রুপ যুক্ত হলে হবে অ্যাডিনোসিন মনোফসফেট,
আবার যদি দুইটা ফসফেট গ্রুপ যুক্ত হয় অ্যাডিনোসিনের সাথে তখন তার নাম হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। ওরকম তিনটা ফসফেট যুক্ত হলে তার নাম হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন প্রশ্ন আসতে পারে যে তিনটার বেশি ফসফেট যুক্ত হতে পারে কিনা। না, তিনটার বেশি ফসফেট সাধারণত যুক্ত হতে পারে না, কারণ এই যে অ্যাডিনোসিন এটা একটা রাসায়নিক যৌগ। এই যৌগটা তিনটার বেশি ফসফেটকে ধারণ করতে পারে না বা তিনটার বেশি ফসফেটের সাথে যৌগ গঠন করতে পারে না। এই তিনটা যৌগই এএমপি, এডিপি, এটিপি, এই তিনটা যৌগই অ্যাডিনোসিনের সাথে যুক্ত হতে পারে। ওইরকম আমি যেটা লিখছিলাম গুয়ানোসিন, অ্যাডিনোসিন, গুয়ানোসিন। গুয়ানোসিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় গুয়ানোসিন মনোফসফেট। গুয়ানোসিনের সাথে দুইটা ফসফেট যুক্ত হলে গুয়ানোসিন ডাইফসফেট। তিনটা হলে গুয়ানোসিন ট্রাইফসফেট। অনুরূপভাবে এই ফসফেটগুলো যুক্ত হয়। আর এই ফসফেটগুলো এডিপি, এএমপি, এটিপি এরা একটা আরেকটায় রূপান্তর হতে পারে। যেমন এএমপির সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় সেটাকে বলা হয় এডিপি। একটা ফসফেট বলতে দেখো এখানে দুই ধরনের ফসফেট তুমি শুনে থাকবে, জৈব, অজৈব। ফসফেট মূলত জৈবমূলক। দেখো অজৈবমূলক PO4 3-। জৈবমূলক কোনগুলো? আমরা সাধারণভাবে বলতে পারি যে সব যৌগে বা মূলকে কার্বন ও হাইড্রোজেন থাকে সেগুলোকে বলা হয় জৈব যৌগ। দেখো ফসফেট মূলকে কার্বন ও হাইড্রোজেন নেই, তাহলে এটা হলো একটা অজৈব যৌগ। অজৈব যৌগ অর্থাৎ ইনঅর্গানিক কম্পাউন্ড। অজৈব মানে ইনঅর্গানিক। তাহলে এই জন্য এএমপির সাথে আইপি লেখা হয়। আইপি অথবা পিআই দুইভাবে প্রকাশ করা হয় এটাকে। তাহলে এএমপির সাথে যদি আইপি যুক্ত হয় বা পিআই যুক্ত হয়, যুক্ত হলে গঠন করবে এডিপি। কেন? এএমপিতে কি ছিল? এএমপি মানে অ্যাডেনোসিন মনোফসফেট, একটা ফসফেট ছিল। তার সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয়, কয়টা ফসফেট হবে? দুইটা। এই জন্য গঠিত হবে এডিপি। আবার এই এডিপির সাথে যদি আরো একটা ফসফেট যুক্ত হয় তাহলে গঠন করবে এটিপি। এডিপিতে ছিল দুইটা ফসফেট, আরো একটা ফসফেট যুক্ত হলো। কেমন ফসফেট? ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে গঠন করবে এটিপি। এই এটিপি কিন্তু কোনো অজৈব যৌগ না, এটা জৈব যৌগ। এই যে এখানে দেখতেছো না, এই প্রত্যেকটা বন্ডে বন্ডে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন যুক্ত গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। এই জন্য এগুলোর সাথে যখন ফসফেট যে যুক্ত হয়ে যাবে তখন এগুলা এই যৌগটা হয়ে যাবে একটা জৈব যৌগ। এটা আগেও জৈব যৌগ ছিল, শুধুমাত্র ফসফেটটা অজৈব যৌগ। তাহলে এই জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। তারপর এই এটিপির সাথে আরেকটা ফসফেট যুক্ত হতে পারে না। এটিপি চাইলে একটা ফসফেট বাদ দিয়ে দিতে পারে। এটিপি যদি একটা ফসফেট বাদ দিয়ে দেয় তখন উৎপন্ন হবে এডিপি। এটিপি যদি ফসফেট বাদ দিয়ে দেয়, এটিপিতে আছে তিনটা ফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা থেকে একটা ফসফেট চলে গেলে উৎপন্ন হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। অনুরূপভাবে এডিপি আবার একটা ফসফেট বাদ দিতে পারে, বাদ দিলে উৎপন্ন হবে এএমপি। এএমপি হলে অ্যাডেনোসিন মনোফসফেট। এডিপি দুইটা ফসফেট থেকে একটা ফসফেট চলে গেলে অ্যাডেনোসিন মনোফসফেট, একটা ফসফেট থাকবে। আচ্ছা, এই যে এএমপি একটা ফসফেট যুক্ত করছে, এটিপি একটা ফসফেট ত্যাগ করতেছে, এরা ফসফেট যুক্ত গ্রহণ এগুলা কেন করতেছে? এএমপি যখন ফসফেট যুক্ত করে তখন এডিপি গঠিত হয়। এই যে এএমপির সাথে ফসফেট যুক্ত হয়ে এডিপি গঠিত হলো, চাইলেই তো ফসফেটটা যুক্ত হতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত হতে গেলে বা ছিন্ন করতে গেলে শক্তির প্রয়োজন। এডিপির সাথে এএমপির সাথে যখন ফসফেট যুক্ত হয় এখানেও শক্তির প্রয়োজন হয়। উদ্ভিদের শক্তি পায় থেকে? এই শক্তি পায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আর এডিপি যে ফসফেট যুক্ত করে এটিপি উৎপন্ন হয়, একই কথা। এটাও ফসফেট যুক্ত হতে শক্তি লাগে, আর এই শক্তিটা পায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সেটা উদ্ভিদের দেহ থেকেই নেয়। আর এটিপি ফসফেট ত্যাগ করে। যেহেতু এটিপি এডিপির থেকে এটিপিতে শক্তি বেশি, সেহেতু এটিপি যদি ফসফেট ত্যাগ করে এডিপিতে পরিণত হয় তাহলে এখানকার থেকে এখানে যখন এটিপিতে শক্তি বেশি এডিপিতে শক্তি কম, তাহলে এটিপি শক্তি ফসফেট ছেড়ে দিয়ে এডিপি গঠন করে। তখন এখান থেকে শক্তি নির্গত হয়, শক্তি বের হয়। এই শক্তি বের হয়ে যায় কোথায়? উদ্ভিদেই থাকে, উদ্ভিদের প্রয়োজনীয় কাজে লাগায় সেটাকে। তারপর এডিপি একটা ফসফেট ছেড়ে দিয়ে এএমপি গঠন করে, এখানেও শক্তি নির্গত হয়। এই শক্তিটাকে উদ্ভিদ কাজে লাগায়। তাহলে এই যেখানে শক্তি লাগতেছে এখানে শক্তি নির্গত হচ্ছে, এই সবগুলো সালোক সংশ্লেষণ আর শ্বসনের অন্তর্ভুক্ত। আর এএমপি যখন একটা ফসফেট যুক্ত করে তখন এএমপি একটা ফসফেট যুক্ত করলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন।
এএমপির সাথে ফসফেট যুক্ত হয়, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়। ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে ফসফেট যুক্ত হওয়াকে বলে ফসফোরাইলেশন। আর এই যে এটিপি থেকে শক্তি ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাচ্ছে, এডিপি থেকে ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাচ্ছে, এরকম তখন এরা শক্তি নির্গত করে আর এখান থেকে একটা করে ফসফেট মূলক কমে যায়। আর ফসফেট মূলক কমে যাওয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। তোমরা এরকম দেখে থাকবে ফসফোরাইলেশনের সামনে ডি যুক্ত, ডি যুক্ত মানেই একটা ফসফেট চলে যাওয়া। আবার তোমরা কেমিস্ট্রিতে পড়বে ডিকার্বক্সিলেশন, ওইখান থেকে কার্বন চলে যায়, কার্বন কমে যায়। এই কমে যাওয়াটাকে কমে যায় যখন, তখন ডি যুক্ত হয়, ডিকার্বক্সিলেশন, ডিফসফোরাইলেশন। আর এই যে এএমপির সাথে ফসফেট যুক্ত হচ্ছে, এডিপির সাথে ফসফেট যুক্ত হচ্ছে, এটিপি থেকে ফসফেট চলে যাচ্ছে, এডিপি থেকে ফসফেট চলে যাচ্ছে, এই যে ফসফেট যুক্ত হওয়া, ফসফেট চলে যাওয়া, এই প্রক্রিয়াগুলো উদ্ভিদের মধ্যে অনবরত চলতে থাকে। এই প্রক্রিয়াগুলো অনবরত চলতে থাকে। আর এটা হলো অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয়, একটা ফসফেটকে এরকম ভাবে একটা গোল দ্বারা প্রকাশ করা হয়। তুমি চাইলে এখানে ফসফেট মূলক লিখে দিতে পারতে, কোনো সমস্যা নেই। ফসফেট মূলক লেখা যাবে না, ফসফেট লেখা যাবে। যখন যৌগ গঠন করবে তখন তার মূলক থাকবে না, তাই না? আচ্ছা, তো অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন মনোফসফেট, এটা। তার সাথে যদি আরো একটা ফসফেট যুক্ত হয়, অ্যাডিনোসিন ডাইফসফেট। এখানে এরকম দাগ দেওয়ার, দাগ না দিয়ে তুমি যদি এরকম দাগ দাও তাও চলবে। তার সাথে আরো একটা ফসফেট যুক্ত হলে, দেখো তিনটা ফসফেট, এই তিনটা ফসফেট যুক্ত হওয়াকে বলা হয়, এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এটিপির একদম শেষে যে ফসফেট মূলকটা না, এই ফসফেট মূলকে সাধারণভাবে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। আর 1 কিলো ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে প্রান্তীয় যে ফসফেট, মানে শেষের যে ফসফেট, সেই ফসফেটে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। আর 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে 7.3 কিলো ক্যালোরিতে কত হবে? 7.3 কিলো ক্যালোরিতে হবে 7.3 গুণন 4.2, এটা হিসাব করলে মোটামুটি 30.55 কিলো জুলের মতো হয়। তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে এটিপি এর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো জুল শক্তি জমা থাকে? 30.55 কিলো জুল। কত কিলো ক্যালোরি থাকে? 7.3 কিলো ক্যালোরি শক্তি। দুটার অর্থ কিন্তু একই। আচ্ছা, এই হলো এডিপি এটিপি। আর এই এটিপি থেকে একটা ফসফেট যদি চলে যায়, গঠন করবে তাহলে এডিপি থেকে একটা ফসফেট চলে গেলে দেখো অ্যাডিনোসিন, এখানে দুইটা ফসফেট, তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার এটার সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয়, হয়ে যাবে এটিপি। মানে এটিপি থেকে এটা হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হলো এডিপি। তাহলে এটিপি থেকে ফসফেট চলে গিয়ে এডিপি, তাহলে ফসফেট চলে গেলে এখানে শক্তি নির্গত হয়, সেটা উদ্ভিদের লাগে। আবার এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করে। এই প্রক্রিয়াগুলো অনবরত চলতে থাকে উদ্ভিদের মধ্যে, আর উদ্ভিদের শক্তি উৎপন্ন হতে থাকে, আর সেই শক্তিকে উদ্ভিদ কাজে লাগায়। আর এটিপি এডিপি উৎপন্ন হয় উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে মূলত এটিপি তৈরি হয় না, মূলত তৈরি হয় গ্লুকোজ। আচ্ছা, আর এই এটিপি কে বলা হয় রিচার্জেবল ব্যাটারি। কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়? আমাদের যেরকম ফোনের ব্যাটারি থাকে, ফোনে আমরা চার্জ করি, চার্জ করার পর ফোনটা ইউজ করি, ইউজ করলে চার্জ ফুরিয়ে যায়, আবার আমরা এটাকে চার্জ দিতে পারি। ওইরকম এটিপি আমাদের এই শক্তিগুলোকে কাজে লাগায়। কিভাবে? যেমন এটিপি
এটিপি উদ্ভিদের শক্তি, এটা শক্তি কাজে লাগানোর ফলে এখান থেকে শক্তি খরচ হয়ে উৎপন্ন হতে পারে এডিপি। তাহলে এখানে শক্তি খরচ হলো উদ্ভিদের। আবার যখন এডিপি মানে এখান থেকে উদ্ভিদ শক্তি নির্গত করলো, তারপর এডিপি যখন আবার একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করতে পারে, তাহলে দেখো এটিপি ভেঙে এডিপি যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই যে ভাঙার এখানে শক্তি নির্গত হলো, এখানে শক্তি উদ্ভিদের কাজে লাগলো, তাহলে এখানে শক্তি নির্গত হলো আর এডিপির সাথে ফসফেট যুক্ত হতে শক্তি লাগে। তাহলে শক্তি লাগে, তুমি এটাকে তুলনা করতে পারো চার্জের সাথে। যেমন আমরা ফোন চালাতে গেলে আমাদের ফোনের চার্জ প্রয়োজন হয়, তাহলে ওরকম এডিপির সাথে ফসফেট যুক্ত হতে গেলে চার্জের বা শক্তির প্রয়োজন হবে। সেই শক্তিটা উদ্ভিদ থেকে পায়, সেই শক্তি কাজে লেগে এটিপি তৈরি হয়। এই এটিপি ভেঙে আবার মানে এটিপি থেকে একটা ফসফেট চলে গিয়ে এটিপি তৈরি হয়। এই যে এই প্রক্রিয়াগুলো উদ্ভিদের চলতেই থাকে, এই জন্য এই এটিপি কে বলা হয় রিচার্জেবল ব্যাটারি। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় ছোট প্রশ্ন আসে যে এটিপি কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন। তারপর এটিপি কে বলা হয় জৈব মুদ্রা। এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। অর্থাৎ এটিপি কে বলা হয় জৈব মুদ্রা, এটিপি কে বলা হয় এনার্জি কয়েন। বা মানে এটিপি মূলত উদ্ভিদের শক্তি। এই শক্তিটা উদ্ভিদকে কেন এটিপি কে জৈব মুদ্রা বলা হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার জন্য। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত উৎপন্ন হয় গ্লুকোজ, আর এই গ্লুকোজ বা শর্করাকে উদ্ভিদ সরাসরি কাজে লাগাতে পারে না। যেমন মনে করো তুমি বাজারে গেছো, তোমার কাছে 1000 টাকার নোট, 1000 টাকার নোট তোমাকে সহজে কোনো দোকানদার ভাঙতে দেবে না। তাহলে তোমার কি প্রয়োজন হবে? খুচরা প্রয়োজন হবে। সেই খুচরাকে তুমি কাজে লাগিয়ে বাজার করবে। ওইরকম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হয়, আমরা এরপরে সালোক সংশ্লেষণ আলোচনা করব। ওইখানে যে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হয়, সেই শর্করাকে উদ্ভিদ সরাসরি কাজে লাগাতে পারে না। উদ্ভিদের সেটাকে ভাঙা প্রয়োজন, ছোট ছোট একক প্রয়োজন। আর সেই শর্করাটা ভেঙে ছোট ছোট এককে পরিণত হয়, আর সেই ছোট ছোট এককগুলাই হলো এটিপি। মানে শর্করা ভেঙে এটিপি উৎপন্ন হয়, আর এই ছোট ছোট এটিপি গুলাকে উদ্ভিদ কাজে লাগায়। এই ছোট ছোট এটিপি গুলোর মাধ্যমে উদ্ভিদ নিজের শক্তি উৎপন্ন করে, উদ্ভিদ পুরা দেহে শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। আর এই শক্তি উদ্ভিদের সালোক সংশ্লেষণে যে শক্তি উৎপন্ন হয়, এই শক্তিকে উদ্ভিদ দুই ভাবে কাজে লাগায়। একটা হচ্ছে তার বিপাকীয় শক্তিকে, একটা হলো উদ্ভিদের বিপাকীয় শক্তিতে কাজে লাগায়। সালোক সংশ্লেষণ পাঠে তোমরা পড়বে যে বিপাকীয় শক্তি, দেখবে লেখা আছে তোমাদের বইয়ে, এটা আছে হয়তোবা, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বিপাকীয় শক্তি উৎপন্ন করে এবং বাকি শক্তি তার ফল, মূল, কাণ্ড এগুলো বর্ধনে সাহায্য করে। তাহলে বিপাকীয় শক্তি, উদ্ভিদে যে শক্তি উৎপন্ন হয় সেটাকে দুই ভাবে কাজে লাগায়। একটা হলো বিপাকীয় শক্তি, আরেকটা হলো ফল, মূল, কাণ্ড এগুলো বৃদ্ধিতে সাহায্য করে। এই যে উদ্ভিদ তার সালোক সংশ্লেষণের মাধ্যমে ফলে পরিণত হলো, ওই যে বাকি শক্তিকে ফলের কাজে লাগালো, ফল তৈরিতে কাজে লাগালো, কাণ্ড বৃদ্ধিতে কাজে লাগালো, মূল বৃদ্ধিতে কাজে লাগালো, এগুলোই আমাদের প্রয়োজন হয়। কিভাবে? যেমন যে ফলটা উৎপন্ন হলো সেই ফল আমরা খাই। তারপর হলো যে কাণ্ড, অনেক উদ্ভিদের কাণ্ড আমাদের প্রয়োজন হয়, অনেক উদ্ভিদের মূল যেমন মূলা, গাজর এগুলোর মূল আমরা খাই। তাই এই উদ্ভিদের উৎপন্ন শক্তি কিন্তু আমাদের কাজে লাগতেছে ইনডিরেক্টলি। এই জন্য আমরা কিন্তু উদ্ভিদের উপরে পুরোপুরি নির্ভরশীল, মোটামুটি পুরোপুরি নির্ভরশীল। আমাদের অক্সিজেন প্রয়োজন হয়, সেটা উদ্ভিদ থেকে নিই আমরা। তারপর এই যে খাদ্য উৎপাদন, সেটা আমাদের উদ্ভিদই করে দেয়। আচ্ছা, তাহলে উদ্ভিদের কি কাজে লাগে? উদ্ভিদের কাজে লাগে বিপাকীয় শক্তিতে। বিপাকীয় শক্তিটা কি? বিপাকীয় শক্তিটা হচ্ছে এই যে উদ্ভিদের কোষ বিভাজন হয়, তোমরা শুনে থাকবে বা পড়ে থাকবে তোমরা। কোষ বিভাজনের মাধ্যমে একটা উদ্ভিদ বৃদ্ধি পায়, উদ্ভিদের দেহ গঠিত হয়, তারপর উদ্ভিদে বিভিন্ন ধরনের এনজাইম ক্রিয়া করে। এই ক্রিয়াগুলোতে যে শক্তি প্রয়োজন হয় সেটাই হলো বিপাকীয় শক্তি। আচ্ছা, তারপর
আরেকটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, সেটা হলো এনজাইম কি। এনজাইম কি? এনজাইম হলো এক ধরনের প্রভাবকের মতো, যেটা উদ্ভিদের দেহের থেকে উদ্ভিদের বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কাজে সাহায্য করে, কিন্তু নিজে বিক্রিয়া করে না বা নিজে পরিবর্তিত হয় না। এটা অনেকটা ঘটকের মতো, যেমন ঘটক শুধুমাত্র বিয়ে করাতে সাহায্য করে, ঘটক নিজে কিন্তু ওই বিয়েটা করে না। ঘটক বিয়েটা দ্রুত হতে সাহায্য করে, বিয়েটা ভালোভাবে সম্পন্ন হতে সাহায্য করে। তাহলে ঘটক কিন্তু এখানে একটা প্রভাবক বা এনজাইমের মতো কাজ করতেছে। ওইরকম উদ্ভিদের উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের বিপাকীয় কাজে বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন হয়। এই এনজাইমগুলো উদ্ভিদের বিপাকীয় কাজগুলো বা রাসায়নিক বিক্রিয়াগুলো দ্রুত ঘটাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের এনজাইম সালোক সংশ্লেষণে সাহায্য করে, যেমন একটা আছে রুবিস্কো। রুবিস্কো কি? রুবিস্কো হলো রাইবোলোজ 1,5 ডাইফসফেট। আমরা সামনে পড়বো, ক্রেবস চক্রে আমরা পড়বো রুবিস্কো এনজাইম। তারপর আরো এনজাইম আছে জাইমেজ, অ্যামাইলেজ, পেকটিন, পেপসিন। বিভিন্ন ধরনের এনজাইম আছে উদ্ভিদ দেহে, অনেক ধরনের এনজাইম প্রাণী দেহেও থাকে। ওকে, এখন দেখো সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণের নামের মধ্যেই এটার ব্যাখ্যা কিছুটা লুকিয়ে আছে। যেমন ফটো, ফটো মানে কিন্তু মূলত ছবি না, ফটো মানে হলো আলো। ফটো মানে আলো, আর সিনথেসিস মানে সংশ্লেষণ। অর্থাৎ আলোর সাহায্যে উদ্ভিদে যে সংশ্লেষণটা ঘটে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আবার আলো ছাড়াও ঘটতে পারে, আমরা সামনে এটা নিয়ে বিস্তারিত পড়ব, পরবর্তী টপিকে পড়ব। তাহলে আলোর সাহায্যে যে সংশ্লেষণ করা হয় সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে সংশ্লেষণ কি? সংশ্লেষণ মানে কোনো কিছু নিজের মধ্যে সংশ্লেষিত করা, নিজের মধ্যে টেনে নেওয়া বা নিজের মধ্যে সংযোগ করা বা টেনে নেওয়া, এগুলোকে বলা হয় সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে, কার্বন ডাই অক্সাইড ও পানিকে বিক্রিয়া করে আলো ও ক্লোরোফিলের সাহায্যে, আর বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ, অক্সিজেন, পানি। এই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ, যে প্রক্রিয়ায় উদ্ভিদ আলো ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ মানে শর্করা, অক্সিজেন ও পানি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আমরা দেখো বিক্রিয়াটাকে দেখাই, তারপর আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এখানে সাহায্য করে আলো মানে সূর্যালোক বা সূর্যের আলো, ক্লোরোফিল, তো উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়া ঘটায় সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে, উৎপন্ন করে গ্লুকোজ, অক্সিজেন আর পানি। আচ্ছা, এই যে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো, এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ পেল কোত্থেকে? কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ পায় উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র মানে রন্ধ্র মানে ছিদ্র, পত্র মানে পাতা, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র পাতার ছিদ্র। পাতাকে, পাতার ভিতরে পত্ররন্ধ্র নামে এক ধরনের ছিদ্র থাকে, এরকম অনেকটা। যেমন মনে করো এটা একটা পাতা, এটা উদ্ভিদের একটা পাতা। আমি যদি পাতা থেকে এখান থেকে যে কোনো একটা কোষ নেই, ধরো আমি এই কোষটুকু নিলাম, এই কোষটাকে জুম মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে এখানে এরকম পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্রটা কেমন? অনেকটা এরকম দেখতে,
পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কিন্তু শুধুমাত্র এটুকু, এটা আমি এটাকে জুম করে দেখাইছি, এই জন্য এই দাগটা দিয়েছি। আচ্ছা, মানে একদমই অনুবীক্ষণ যন্ত্র দেখলে খুবই ছোট একটা পাতায় অনেকগুলো পত্ররন্ধ্র থাকে। আর এখানে রন্ধ্র কোনটুকু, এই যে এইটুকু হলো উদ্ভিদের পত্ররন্ধ্র, এটা হলো পত্ররন্ধ্র, এটা হলো মূলত পত্ররন্ধ্র। আর এই পত্ররন্ধ্রকে এই যে এই পাশের এই কোষটা এই পত্ররন্ধ্রটাকে গার্ড দিচ্ছে, রক্ষা করতেছে। এই জন্য এই পাশের এই কোষগুলাকে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল। আর এই রক্ষী কোষের পাশে এই কোষগুলা এই রক্ষী কোষকে সাপোর্ট দেয়, এগুলাকে বলা হয় সঙ্গী কোষ। তাহলে এই পত্ররন্ধ্রের মাধ্যমেই উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিজের মধ্যে টেনে নেয়। আর পানি কোত্থেকে নেয়? উদ্ভিদের, ধরো এটা একটা উদ্ভিদ, এটা মূল, উদ্ভিদের যে মূল সেটা সাধারণত স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের মূলটা সাধারণত মাটির নিচে থাকে। আর মাটি থেকে উদ্ভিদ পানি টেনে নেয়, পানি ও খনিজ লবণ, তোমরা একটা ক্লাস 8-এ পড়েছো, উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ টেনে নেয়। আর এই যে পানি আর খনিজ লবণ টেনে সেটা মূলে নিল, এই মূল থেকে জাইলেম নামক টিস্যু থাকে, জাইলেম নামক টিস্যু সেই পানি আর খনিজ লবণ, আমরা যেটা এখানে পানি লাগবে পানি নিয়ে বলি, সেই পানিটাকে টেনে নিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে দেয়। তাহলে এই পানিটাকে যে টেনে নিয়ে উদ্ভিদের পাতায় পৌঁছে দিল, তারপর পাতা এই কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ অক্সিজেন পানি উৎপন্ন করলো। তারপরে এই গ্লুকোজটা তো উদ্ভিদের খাবার, এই গ্লুকোজটাকে তো আবার উদ্ভিদের বিভিন্ন কোষে পৌঁছে দিতে হবে। এই গ্লুকোজটাকে উদ্ভিদের পাতায় উৎপন্ন যে গ্লুকোজ, সেই গ্লুকোজটাকে বিভিন্ন কোষে পৌঁছে দেয় আরো একটা টিস্যু, তার নাম হলো ফ্লোয়েম। তাহলে জাইলেম পানিটাকে বহন করে পাতায় নিয়ে গেল, পাতায় প্রস্তুতকৃত খাদ্যটাকে ফ্লোয়েম উদ্ভিদের পুরো দেহে সকল কোষে পৌঁছে দিল। এই জন্য জাইলেম আর ফ্লোয়েমকে বলা হয় পরিবহন টিস্যু। পরিবহন মানে এটা বহন করে নিয়ে যায়, এই জন্য বলা হয় এই দুটাকে পরিবহন টিস্যু। তাহলে জাইলেম আর ফ্লোয়েম পরিবহন করে, জাইলেম পানিটাকে পরিবহন করে পাতায় নিয়ে যায়। তারপর সূর্যের আলো, উদ্ভিদ সূর্যের আলো শোষণ করে কোন দিক দিয়ে? এই যে উদ্ভিদের ক্লোরোফিল থাকে, উদ্ভিদের পাতায় প্লাস্টিড থাকে, প্লাস্টিড 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড, বিভিন্ন রঙের প্লাস্টিড আছে। আর শুধুমাত্র যেটা সবুজ প্লাস্টিড, সবুজ কালারের, সেই প্লাস্টিডটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আর যেটা কোনো কালার নেই, কালারলেস, সেই প্লাস্টিডটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। আর ওই যে সবুজ বর্ণের প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টেই থাকে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টার একদমই সংক্ষিপ্ত রূপ বা একক হলো ক্লোরোফিল। এই ক্লোরোফিল সূর্যের আলো নিজের মধ্যে টেনে নেয়। সাধারণত পাতায় ক্লোরোফিলের সংখ্যা বেশি থাকে, পাতা বেশি সবুজ হয়, কাণ্ডেও ক্লোরোফিল থাকে, তবে পাতায় ক্লোরোফিল বেশি থাকে। এই জন্য উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ হয়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে পাতায় কেন সালোক সংশ্লেষণ হয়? পাতায় ক্লোরোফিল বেশি থাকে। আর পাতা চ্যাপ্টা না, চ্যাপ্টা হওয়ার কারণে এখানে সূর্যের আলো বেশি জমা হতে পারে, পাতা বেশি সূর্যের আলো নিতে পারে, এই জন্য পাতায় সালোক সংশ্লেষণ হয়। পাতার কোথায় হয়? পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে পাতার কোথায় সালোক সংশ্লেষণ হয়, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, তাহলে এই যে পাতার ক্লোরোফিল সূর্যের আলোকে টেনে নিল। সূর্যের আলো বলতে তুমি দেখবা লেখা আছে তোমার বইয়ে হয়তোবা ফোটন, উদ্ভিদ ফোটন কণাকে টেনে নেয়। ফোটন কি? ফোটন হলো সূর্যের আলোর ক্ষুদ্র একটা কণাকে বলা হয় ফোটন। সূর্যের আলোর ক্ষুদ্র একটা কণাকে বলা হয় ফোটন। তাহলে এই ফোটনকে টেনে নেয় কে? ক্লোরোফিল। আর ক্লোরোফিল যেহেতু ফোটনকে টেনে নেয়, এই জন্য ক্লোরোফিল কিন্তু বিক্রিয়া করে না, মানে এই সালোক সংশ্লেষণ ঘটার পরে ক্লোরোফিলটা কিন্তু নষ্ট হয়ে যায় না। এই কার্বন ডাই অক্সাইড, পানি এগুলো ভাঙে গড়ে, কিন্তু ক্লোরোফিল যেমন আছে তেমনই থাকে। এই জন্য ক্লোরোফিলকে বলা হয় প্রভাবক। ওই যে তখন বললাম প্রভাবক বা এনজাইম, এরা বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, পরিবর্তন হয় না, এই জন্য ক্লোরোফিলকে বলা হয় প্রভাবক। আর সূর্যের আলো, ক্লোরোফিল সূর্যের আলো টেনে নেয়, আর সূর্যের আলো তো অপরিবর্তিত থাকে, এই জন্য সূর্যালোক আর ক্লোরোফিল হলো
সালোক সংশ্লেষণ বিক্রিয়ার প্রভাবক। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর পানি সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন, পানি উৎপন্ন করে। এখানে মূলত 6 অণু কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, আর 6 এর দ্বিগুণ 12 অণু পানি প্রয়োজন হয়, আর গ্লুকোজ উৎপন্ন করে 6 অণু অক্সিজেন, 6 অণু পানি উৎপন্ন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আচ্ছা, তাহলে এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করলো, এই গ্লুকোজটাই কিন্তু উদ্ভিদের প্রয়োজনীয়, এই গ্লুকোজটাই উদ্ভিদের প্রয়োজনীয়, উদ্ভিদের লাগে। অক্সিজেন কিন্তু উদ্ভিদের লাগে না। অক্সিজেন কাদের লাগে? অক্সিজেন আমাদের লাগে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হলে কিন্তু এই উদ্ভিদকুল বেঁচে থাকবে না। আর যেহেতু উদ্ভিদকুল যদি না বাঁচে, তাহলে অক্সিজেন ত্যাগ করতে পারবে না তারা, আর সেই অক্সিজেন ত্যাগ না করলে আমরা বেঁচে থাকবো না। আচ্ছা, তাহলে অক্সিজেন উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। দেখো উদ্ভিদের এখানে লাগতেছে কোনটা? উদ্ভিদের লাগতেছে কিন্তু শুধুমাত্র গ্লুকোজটা। অক্সিজেনের পানি কিন্তু উদ্ভিদের লাগবে না, কিন্তু তারপরেও অক্সিজেনের পানি এখানে উৎপন্ন হয়। যেহেতু অক্সিজেনের পানি উদ্ভিদের লাগে না, এই জন্য অক্সিজেন ও পানিকে বলা হয় সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। যেহেতু অক্সিজেন ও পানি উদ্ভিদে লাগবে না, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা উৎপন্ন হচ্ছে, এই জন্য অক্সিজেন আর পানি হলো উদ্ভিদের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট। এটা এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ যে সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি? অক্সিজেন ও পানি। সৃজনশীলে ক নাম্বারেও আসতে পারে এটা। এখন পরীক্ষার অপশনে যদি থাকে নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য, তুমি যদি অপশনে অক্সিজেন ও পানি দুইটি পাও, বহুপদী প্রশ্নের ক্ষেত্রে না, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক এমন প্রশ্নের ক্ষেত্রে বহুপদী সমাপ্তি সূচকে যদি দুইটা থেকে অপশনে দুইটা সঠিক উত্তর হবে। আর যদি চারটা অপশন যুক্ত এমসিকিউতে থাকে, এমসিকিউতে তুমি অক্সিজেন, পানি, মনে করো ক নাম্বার অপশন আছে অক্সিজেন, খ নাম্বার আছে পানি, তখন তুমি কোনটা দিবে? তখন সঠিক উত্তর হবে অক্সিজেন। কেন? কারণ উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন পানি দুইটা উৎপন্ন হলেও এই পানি কিন্তু উদ্ভিদের আবার প্রয়োজন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজন হয়। আবার বিভিন্ন কোষের বিভিন্ন বিপাকীয় কাজে পানি প্রয়োজন হতে পারে, বা বাড়তি পানি থাকলে সেটা উদ্ভিদ পত্ররন্ধ্রের, ওই যে পাতার যে ছিদ্র ওইটার মাধ্যমে বের করে দেয়, আর পাতার মাধ্যমে পানি বের করে দেওয়া প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রস্বেদন। তাহলে পানি কিন্তু উদ্ভিদের বিভিন্ন কাজে লাগে, আর অক্সিজেন উদ্ভিদের লাগতেছেই না, এই জন্য অক্সিজেন হলো প্রধান উপজাত দ্রব্য। তারপর এটা হলো আমি স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বললাম। আবার জলজ উদ্ভিদে কিভাবে হতে পারে? জলজ উদ্ভিদ মানে যারা, যে উদ্ভিদগুলো পানির মধ্যেই থাকে। তাহলে যেহেতু পানির মধ্যে আছে, উদ্ভিদের শিকড় দিয়ে বা মূল দিয়ে তো পানি সে টেনে নিবেই। আর পানির মধ্যেও কার্বন ডাই অক্সাইড থাকে। আমাদের বাতাসে অক্সিজেন যেমন অক্সিজেন থাকে 20.95%, কার্বন ডাই অক্সাইড থাকে বাতাসে, আমাদের বাতাসে 20.95% অক্সিজেন থাকে, 0.03% কার্বন ডাই অক্সাইড থাকে। কিন্তু পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। তাহলে দেখো এটা হলো বাতাসে, এটা হলো পানিতে। উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য কি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড, পানি। পানিতে উদ্ভিদ শিকড় দিয়ে নেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড দেখো বাতাসের চেয়ে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, 0.03 বাতাসে, আর পানিতে 0.3%। পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি থাকায় সালোক সংশ্লেষণ এখানে দ্রুত হয়, আর সালোক সংশ্লেষণ পানিতে বেশি হয়। যেহেতু কার্বন ডাই অক্সাইড পানিতে বেশি থাকে, এই জন্য সালোক সংশ্লেষণ পানিতে বেশি হয়। এই হলো সালোক সংশ্লেষণ। তারপর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, উদ্ভিদ তো দিনের বেলায় সালোক সংশ্লেষণ করে আমরা জানি, কারণ সালোক সংশ্লেষণে দেখলাম প্রভাবক হিসেবে আলো প্রয়োজন। আচ্ছা, সূর্যের আলো, এই যে প্রভাবকের উপরে আমরা লিখলাম সূর্যের আলো, এই সূর্যের আলোকে তুমি পরীক্ষায় 2-3 ভাবে পেতে পারো, বা বিভিন্ন বই দেখতে পারো সূর্যের আলো লেখা আছে
অথবা লেখা আছে দেখবে ইউভি, আল্ট্রাভায়োলেট রে, মানে ইউভি দ্বারা অনেক সময় সূর্যের আলো বোঝানো হয়, বা অনেক সময় দেখবে এরকম লেখা থাকে এইচ নিউ, এই অক্ষরটার নাম নিউ, এটা একটা গ্রিক অক্ষর, এটার নাম নিউ, এইচ নিউ, এটা দ্বারাও সূর্যের আলো বোঝায়। বা অনেক সময় দেখবে লেখা আছে ফোটন, তাহলে ফোটন মানে সূর্যের আলোর বা সূর্যের রশ্মির একটা কণা, সেটা হলো ফোটন। তাহলে এই কয়টি জিনিস লেখা থাকলে, এই কয়টা যে কোনো একটা লেখা থাকলে আমরা বুঝবো যে এখানে প্রভাবক হিসেবে আলো ব্যবহার করা হয়েছে। তারপর এই যে সালোক সংশ্লেষণে আলোর ব্যবহার হলো, মানে আলো দ্বারা উদ্ভিদ দিনের বেলায় সালোক সংশ্লেষণ করতে পারবে, কিন্তু রাতের বেলাও তো উদ্ভিদের শক্তি প্রয়োজন, উদ্ভিদের শর্করা প্রয়োজন, রাতের বেলা কিভাবে সালোক সংশ্লেষণ করবে? এই যে উদ্ভিদের সালোক সংশ্লেষণগুলো হয়, এটা কিন্তু কোনো বিজ্ঞানী উদ্ভিদের সালোক সংশ্লেষণটা শুরু করে দেন নাই, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাহলে এই যে সালোক সংশ্লেষণ দিনের বেলা হচ্ছে সালোক সংশ্লেষণ, রাতের বেলাও হয়, সূর্যের আলো ছাড়াও সালোক সংশ্লেষণ হয়, এই কথাটাই বলছেন 1905 সালে একজন বিজ্ঞানী, তার নাম হলো ব্ল্যাকম্যান। ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুইটা পর্যায়ে ভাগ করছেন, একটা হলো আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়, বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আরেকটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আলোর প্রয়োজন হয় না, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এই দুইটা পর্যায়ে ভাগ করছেন ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে। তিনি বলছেন আলোক নির্ভর পর্যায়ে সালোক সংশ্লেষণ হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে সালোক সংশ্লেষণ হয়। এখন আমরা দেখব আলোক নির্ভর পর্যায়ে কিভাবে সালোক সংশ্লেষণ ঘটে, বা মূলত কি ঘটে আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আমরা আলোক নির্ভর বলি বা আলোক নিরপেক্ষ বলি, দুইটার মধ্যে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে। তাহলে আলোক নির্ভর পর্যায়ে বুঝতে হলে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা দেখেছি, এখন আলোক নির্ভর পর্যায়ে মূলত কি হয়? এই যে উদ্ভিদ গ্লুকোজটা উৎপন্ন করলো, গ্লুকোজ, এই গ্লুকোজটাই আমি বলছিলাম যে উদ্ভিদ গ্লুকোজ কিন্তু নিতে পারে না, উদ্ভিদ এই গ্লুকোজটাকে ছোট ছোট এককে ভাগ করে দেয়, ভাগ করে নেয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, ভাগ করে উৎপন্ন করে এটিপি। আর এই এটিপিটাই উদ্ভিদের প্রয়োজন হয়, উদ্ভিদের লাগে। আর এই এটিপির সাথে এখানে আরো উৎপন্ন হয় NADH, তারপর উৎপন্ন হয় H+। আলোক নির্ভর পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিভিন্ন রাসায়নিক ক্রিয়াকলাপ করে, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া চালায়, মানে তাদের দেহে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াগুলোকে উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে ব্যবহার করে। এই জন্য বলে আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে আলোক নির্ভর পর্যায়ে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে উদ্ভিদ আলোক নির্ভর পর্যায়ে রাসায়নিক শক্তিতে। আর এই ক্ষেত্রে উৎপন্ন হয় কি, গ্লুকোজটা উদ্ভিদ কাজে লাগাতে পারে না, এটিপি, এনএডিএইচ, বা এটাকে এনএডিপিএইচ ও বলতে পারো। এনএডিপিএইচ কি? এটিপি হলো, এটিপি পূর্ণরূপ কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এনএডিএইচ বা এনএডিপিএইচ কি? এনএডিপিএইচ এর পূর্ণরূপ হলো নিকোটিনামাইড, তোমার নিকোটিনামাইড, অ্যাডেনোসিন, NADPH এর পূর্ণরূপ হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে এটা হলো NADP এর পূর্ণরূপ বা NADH এর পূর্ণরূপ। যখন NADH এর সাথে
মানে NADP-র সাথে H থাকবে, NADP-র সাথে H থাকবে, তখন শুধু NADP হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, পিতে হলো ফসফেট। আর যদি H থাকে সেটাকে বলা হবে, এটার সাথে শুধু বিজারিত যুক্ত করে দিবে, বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এখন আমরা তো বুঝলাম যে NADP-র পূর্ণরূপ এটা, এটা কি, ডাইনিউক্লিওটাইড কি, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে পড়বে। বিজারিত মানে কি, তোমরা দেখবে সালোক সংশ্লেষণ এখানে লেখা আছে যে এখানে সালোক সংশ্লেষণে H2O জারিত হয় আর CO2 বিজারিত হয়। বিজারিত হয় মানে CO2 উদ্ভিদের প্রয়োজন হয়, CO2 দ্বারা উদ্ভিদ বিভিন্ন ধরনের কার্যক্রম চালায়, CO2 উদ্ভিদের শ্বসনে প্রয়োজন হয়, উদ্ভিদের কেলভিন চক্রে প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু উদ্ভিদে লাগলো, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ টেনে নেয়, উদ্ভিদের প্রয়োজন হয়, এই জন্য কার্বন ডাই অক্সাইড বলা হয় বিজারিত। আর H2O জারিত হয় মানে H2O টা ভেঙে যায়, তাহলে জারিত মানে ভেঙে যাওয়া। H2O জারিত হয়, H2O জারিত হয়, জারিত মানে H2O ভেঙে যায়, ভেঙে যায়, H2O ভেঙে যায়। আর কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণে বিজারিত হয়, বিজারিত মানে হলো এই সালোক সংশ্লেষণে ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, বা উৎপন্ন না, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ যে পত্ররন্ধ্রের মাধ্যমে নেয়, সেই কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদের লাগে, প্রয়োজন হয়। ওইরকম নিকোটিনামাইড অ্যাডেনোসিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা উদ্ভিদের প্রয়োজন হয়, এইজন্য এখানে বলা হয়েছে বিজারিত। তাহলে এটা উদ্ভিদের প্রয়োজন হয়, এটা উদ্ভিদের প্রয়োজন হয়। আচ্ছা, অনেক সময় দেখবে এরকম লেখা আছে NADPH প্লাস H প্লাস, অথবা এটা মানে হলো NADPH2, NADPH প্লাস H প্লাস মানে হলো NADPH2। এটা দ্বারা আবার কি বোঝায়, এটা দ্বারা বোঝায় বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা পূর্ণরূপ এটাই, শুধুমাত্র দুইটা H থাকার কারণে এখানে লিখে দিবে রিডিউসড। রিডিউসড মানে কমে যাওয়া, রিডিউসড মানে এখানে উদ্ভিদের হাইড্রোজেনের পরিমাণটা কমে যায়, এজন্য এখানে রিডিউসড বলা হয়। এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত ইন্টারমিডিয়েটে পড়বে তোমরা, এখন অত বিস্তারিত জানা দরকার নেই। ক্লাস 10 এর স্ট্যান্ডার্ড বা এটা থেকে একটু বেশি যেটুকু আমাদের না জানলে নয়, আমরা সেটুকু নিয়ে আলোচনা করব। তাহলে এই কয়টা জিনিস উদ্ভিদের আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয়, উৎপন্ন হলে এই জিনিস কয়টাকে উদ্ভিদ জমায়ে রাখে। কেন? এটা আলোক নিরপেক্ষ পর্যায়ে উদ্ভিদের লাগবে। দেখো, শুরুতে বলেছিলাম যে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করলে সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হলে ফসফোরাইলেশন বলবো, এএমপির সাথে একটা ফসফেট যুক্ত হলে ফসফোরাইলেশন বলবো। কিন্তু যদি এই এডিপির সাথে ফসফেট যুক্ত হয়, এডিপির সাথে ফসফেট যুক্ত হয় আলোর উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে ক্লোরোফিলে, যদি আলোর উপস্থিতিতে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে, তখন এটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে যেখানেই দেখবে ফটো ওয়ার্ডটা আছে, ফটো আছে, বুঝবে সেখানে আলো আছে। তাহলে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্নকে বলা হয় ফসফোরাইলেশন। আর এই প্রক্রিয়াটা যদি আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে ঘটে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়া, ফটোফসফোরাইলেশন মানে আলোর সাহায্যে ফসফেট যুক্ত হওয়া। তাহলে এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ওকে, তাহলে ফটোফসফোরাইলেশন কাকে বলে? এডিপির সাথে আলোর উপস্থিতিতে ক্লোরোফিলে ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর আলোক নির্ভর পর্যায়ে আরো একটা বিষয় ঘটে, সেই বিষয়টা হচ্ছে এই যে পানি, সেই পানিটা সূর্যের আলোর সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে ভেঙে যায়। এই পানিটা সূর্যের আলোর সাহায্যে ভেঙে যায়, ভেঙে যে কি উৎপন্ন করে, এই পানিটা
দেখো পানিতে H আছে, O আছে, ভেঙে যে উৎপন্ন করে H প্লাস আয়ন আর উৎপন্ন করে অক্সিজেন। তাহলে এই যে H প্লাস আয়ন কখন H প্লাস হবে? যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করা মানে এখানে একটা ইলেকট্রনও উৎপন্ন হয়। তাহলে সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন করে H প্লাস অক্সিজেন, ইলেকট্রন। এই অক্সিজেনকে উদ্ভিদ ছেড়ে দেয়, এটা উদ্ভিদের লাগবে না। আর H প্লাস আর ইলেকট্রনটা জমিয়ে রাখে আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য। তাহলে সূর্যের আলোর সাহায্যে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন ও ইলেকট্রন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস। ফটো মানে আলো, আর লাইসিস আসছে অ্যানালাইসিস থেকে। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। তাহলে ফটোলাইসিস মানে আলোর সাহায্যে বিশ্লেষণ। বিশ্লেষণ মানে ভেঙে যাওয়া, আলোর সাহায্যে ভেঙে যায়, এজন্য এটাকে বলা হয় ফটোলাইসিস। ওকে, এই হলো আলোক নির্ভর পর্যায়। এখন আমরা দেখব আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেখানে আলোর প্রয়োজন হয় না। এখানে উদ্ভিদের আলোর প্রয়োজন হয় না। তাহলে কিভাবে সালোক সংশ্লেষণ করে? এই যে উদ্ভিদ আলো উৎপন্ন হয় না, আলো মানে আলো ছাড়া সালোক সংশ্লেষণ করে, এই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া ঘটে না। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডকে উদ্ভিদ টেনে নেয়, কার্বন ডাই অক্সাইডটাকে উদ্ভিদ নিজের মধ্যে নিয়ে নেয়, এই নিয়ে নেওয়ার প্রক্রিয়াটা আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে তিন ভাবে। মানে এটা কিভাবে বলা হয়েছে? কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ। কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ, ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পড়ছো না, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। বিজারিত মানে কি বলছিলাম? উদ্ভিদ নিয়ে নেয়, নিজের মধ্যে টেনে নেয়। ওরকম আত্তীকরণ মানেও উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে নিজের করে নেয়, টেনে নেয়। তাহলে কার্বন ডাই অক্সাইড আলোক নিরপেক্ষ পর্যায়ে আত্তীকরণ প্রক্রিয়াটাকে তিন ভাবে ভাগ করা হয়েছে, বা এটা আত্তীকরণের তিনটা রাস্তা আছে, তিনটা পথ আছে। সেই রাস্তাগুলো কি কি বা সেই প্রক্রিয়াগুলো কি কি? একটা হলো C3 চক্র, আরেকটা হলো C4 চক্র, আরেকটা হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। বিপাকের ইংরেজি হলো মেটাবলিজম। ক্রেসুলেসিয়ান অ্যাসিডের এ আর মেটাবলিজমের এম, এটাকে বলা হয় CAM চক্র বা CAM প্রক্রিয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের তিনটা রাস্তা বা তিনটা প্রক্রিয়া, একটা C3 চক্র, একটা C4 চক্র, একটা হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। তোমার এই অধ্যায়ে শুধুমাত্র C3 আর C4 নিয়ে আলোচনা আছে, ক্রেসুলেসিয়ান নিয়ে যেহেতু আলোচনা নেই, ক্রেসুলেসিয়ান নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখন C3 চক্র, C3 C4 ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক তিনটাই কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে পড়ে। C3 চক্র বা কেলভিন চক্র। এটাকে কেন কেলভিন চক্র বলা হয়, কেন C3 চক্র বলা হয়, এটা আমাদের জানা লাগবে। দেখো, এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে সালোক সংশ্লেষণ ঘটে, আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। আমাদের চারপাশে আমরা যে উদ্ভিদগুলো দেখতে পাই, তোমাকে যদি আমি বলি তুমি 10টা উদ্ভিদের নাম মনে করো, সাধারণভাবে তুমি এগুলো মনে করবে, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, গোলাপ, জবা ইত্যাদি, এগুলো মনে করবে। তাহলে কমন যে উদ্ভিদগুলো আমাদের চারপাশে আমরা যত উদ্ভিদ দেখতে পাই সাধারণত, সেগুলোর অধিকাংশই C3 চক্রের মাধ্যমে ঘটে। তাহলে অধিকাংশ চক্র C3 চক্রের মাধ্যমে ঘটে। আমরা চারপাশে যেগুলো দেখতে পাই রাতের বেলা এরা C3 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে C3 চক্র
এটা তিনজন বিজ্ঞানী এখানে আলোচনা করছেন। বিজ্ঞানীদের নাম হলো বিজ্ঞানী মেলভিন কেলভিন। আমরা যে তাপমাত্রার একক দেখছি কেলভিন, ইনি কিন্তু সেই কেলভিন না, ইনার পুরো নাম হলো মেলভিন কেলভিন। আরেকজন বিজ্ঞানী আছে বেনসন, আরেকজন বিজ্ঞানীর নাম হলো ব্যাসাম। তাহলে তিনজন বিজ্ঞানী মিলে এই C3 চক্রটা উদ্ভাবন করছেন, কিন্তু এখানে মূল যে ক্রিয়াটা, মূল যে কাজটা বা সবচেয়ে বেশি যে যার ভূমিকা, তার নাম হলো বিজ্ঞানী কেলভিন। তাই বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। আর এই কেলভিন চক্র আবিষ্কারের কারণে বিজ্ঞানী কেলভিনকে 1961 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1961 খ্রিস্টাব্দে তাকে নোবেল দেওয়া হয়। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য, যে কত সালে নোবেল পুরস্কার পান। সাধারণত সালগুলা জীববিজ্ঞানে তেমন আসে না, কিন্তু এই সালটা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানী কেলভিন নোবেল পুরস্কার পান 1961 সালে। নোবেল পান বিজ্ঞানী ক্যালভিন নোবেল পুরস্কার পান 1961 সালে। এখন আমরা দেখব কেলভিন চক্রটা। তোমাদের বইয়ে কেলভিন সাইকেল বিস্তারিত দেওয়া নেই, আমরা কেলভিন চক্রটা একটু দেখব বিস্তারিত। কেলভিন চক্রটাতে কি ঘটে খুবই সংক্ষিপ্ত আকারে দেখব। কেলভিন চক্র নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট অনেক বড় করে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, এখানে আমরা সংক্ষেপে দেখব যে এখানে কি ঘটে। দেখো, উদ্ভিদে তো পাতা থাকেই, আর সে পাতায় কি থাকে? পাতায় থাকে কার্বন ডাই অক্সাইড। আর উদ্ভিদে আগে থেকেই উদ্ভিদের পাতায় একটা পদার্থ থাকে, তার নাম হলো রাইবোলোজ 1,5 ডাইফসফেট। রাইবোলোজ 1,5 ডাইফসফেট। ডাই এর জায়গায় অনেক জায়গায় দেখবা এরকম লেখা থাকতে পারে ডাই বা বিসফসফেট। তাহলে উদ্ভিদের পাতায় থাকে কার্বন ডাই অক্সাইড আর থাকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা হলো 5 কার্বন বিশিষ্ট। তাহলে কার্বন ডাই অক্সাইড আর 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট বিক্রিয়া করে উৎপন্ন করে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, যেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা হলো অস্থায়ী। তারপর এই কিটো অ্যাসিডটা ভেঙে যে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেটা হলো কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান। দেখো, প্রক্রিয়াটা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ দেখো তাহলে কঠিন মনে হবে না। পাতায় কার্বন ডাইঅক্সাইড থাকে, রাইবোলোজ 1,5 ডাইফসফেট যেটা 5 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে 5টা কার্বন ডাইঅক্সাইডে থাকে 1টা কার্বন, এই হলো 6টা কার্বন। তাহলে এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করবে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট। তাহলে এইগুলো বিক্রিয়া করে, এটা উদ্ভিদের পাতায় থাকে, এটাও পাতায় থাকে, এইগুলো বিক্রিয়া করে প্রথম উৎপন্ন করলো কি 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। এটা হলো কেলভিন চক্রের প্রথম উৎপন্ন পদার্থ 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, যেটা স্থায়ী হয় না। এটা খুবই দ্রুত বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত মানে ভেঙে যে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ছিল 6 কার্বন বিশিষ্ট, এখানে হলো 3 কার্বন বিশিষ্ট, তাহলে 6 তো মিললো না। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে যদি 2 অণু উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হলেই 3 দুগুণে 6টা কার্বন মিলে গেছে। তারপর এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড আবারও বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে যায় ভেঙে যে উৎপন্ন করে দুইটা জিনিস। একটা হলো
এসিটোন ফসফেট ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট উৎপন্ন করে। আর উৎপন্ন করে হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড তারপর এই দুইটা মিলে যায়, মিলে যে উৎপন্ন করে গ্লুকোজ। আর উৎপন্ন করে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। আচ্ছা, তাহলে শুরু থেকে আরেকটু ভালো করে দেখো। কার্বন ডাই অক্সাইড পাতায় থাকে, তার সাথে পাতায় থাকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, যেটা প্রথম উৎপন্ন হয় কিন্তু এটা অস্থায়ী। আর তারপর সেটা বিয়োজিত হয়ে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু উৎপন্ন করে যেটা এই কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। যেহেতু 3 কার্বন বিশিষ্ট, প্রথম স্থায়ী উপাদান হলো 3 কার্বন বিশিষ্ট, এই জন্য কেলভিন চক্রের অপর নাম হলো C3 চক্র। C3 চক্র। এই 3-ফসফোগ্লিসারিক ফসফো হলো P আর গ্লিসারিক G, অ্যাসিড হলো A, এই জন্য এটাকে 3PGA ও বলা হয়, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট, এটাকে দেখবা এরকম লেখা থাকে RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট। এগুলো অপর নাম, তোমরা যে কোনো একটা শিখবে। তাহলে এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা আবারও ভেঙে যায় কিভাবে? এখানে এই এটিপি থেকে এডিপি, আবার এডিপি থেকে এটিপি, এগুলা উৎপন্ন হতে থাকে। তারপর যে আলোক নিরপেক্ষ পর্যায় ছিল NADPH প্লাস H প্লাস ইলেকট্রন, এইগুলোর ক্রিয়া বিক্রিয়ায় 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় দুইটা উপাদান। একটা হলো ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট, আরেকটা হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড। তারপর এই দুটো আবার বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ, যেটা উদ্ভিদের প্রয়োজন। এই গ্লুকোজটাই উদ্ভিদের প্রয়োজন। কেলভিন চক্র থেকে উদ্ভিদ গ্লুকোজ উৎপন্ন করে। এই গ্লুকোজই কিন্তু উদ্ভিদের তৈরি করা, এই প্রক্রিয়া তৈরির মূল উদ্দেশ্য। আর সাথে পাশাপাশি উৎপন্ন হয় রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এই যে রাইবোলোজ 1,5 ডাইফসফেট উৎপন্ন হলো, এই রাইবোলোজ 1,5 ডাইফসফেট আবারও কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে। এভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকে। এটা হলো C3 চক্র বা কেলভিন চক্র। এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, তোমরা একটু এটা ভালো করে নোট করে নিবা। আর C4 চক্র নিয়ে আমাদের বিস্তারিত তেমন কিছু জানতে হবে না। C4 চক্র C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম কেলভিন চক্রে আমাদের চারপাশে আমরা যে উদ্ভিদগুলো দেখি অধিকাংশই C3 চক্রের মাধ্যমে রাতের বেলা সালোক সংশ্লেষণ করে। কিন্তু কিছু পদার্থ আছে বা কিছু উদ্ভিদ আছে যারা রাতের বেলায় C4 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে, যেমন ভুট্টা, ইক্ষু, তারপর হলো নটে গাছ। এরকম বেশ কিছু উদ্ভিদ আছে যারা C4 চক্রের মাধ্যমে রাতের বেলায় সালোক সংশ্লেষণ করে। ভুট্টা, ইক্ষু, নটে গাছ, এইগুলো C4 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে। আর এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করছিলেন বিজ্ঞানী এমডি হ্যাচ ও সিআর স্ল্যাক। এই দুজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। আর এই চক্রের
প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা। এখানে আরো বেশ কিছু আছে, 2-3টা। তাহলে C4 চক্রের প্রথম স্থায়ী উপাদান হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড। তোমরা এসিটিক অ্যাসিডের সংকেত জানো, এসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH, এসিটিক অ্যাসিডের সংকেত। তারপর অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা জানো COOH, এটা হলো অক্সালিক অ্যাসিডের সংকেত। তাহলে অক্সালিক অ্যাসিড হলো COOH, এসিটিক অ্যাসিড CH3COOH। আর 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো COOH বন্ড CH2 বন্ড CO বন্ড COOH। এটা হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এটা আরো ছোট করে লেখা যায়, কার্বন 1 2 3 4, 4টা কার্বন, C4, H হলো 2 3 আর একটা 4, H4, আর অক্সিজেন হলো 2 3 আর 2 5, O5। তাহলে C4 চক্রের প্রথম স্থায়ী উপাদান হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এটা এই উদ্ভিদে ঘটে, ভুট্টা। আর দুজন বিজ্ঞানী এমডি হ্যাচ ও সিআর স্ল্যাক, এদের নাম অনুসারে এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। এই হলো সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়। এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এখানে বিভিন্ন ধরনের প্রভাবক ক্রিয়া করে, বিভিন্ন ধরনের প্রভাবক এখানে ভূমিকা রাখে। যেমন ক্লোরোফিল। ক্লোরোফিল তোমরা দেখছো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মোটামুটি প্রধান একটা প্রভাবক হলো ক্লোরোফিল। এই ক্লোরোফিল কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল না থাকলে সেখানে সালোক সংশ্লেষণ হবে না। কেন? কারণ এই ক্লোরোফিলই উদ্ভিদের আলোর ফোটন কণাগুলোকে টেনে নেয়, ফলে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ ঘটে। কিন্তু কোনো কিছু বেশি হওয়া ভালো না। ক্লোরোফিলের উপাদান যদি অনেক বেশি থাকে, সেখানে সালোক সংশ্লেষণের ব্যাঘাত ঘটে। কারণ অনেক বেশি ক্লোরোফিল হলে তাদের বেশি বেশি এনজাইম প্রয়োজন, আর বেশি ক্লোরোফিল হলে তখন বেশি এনজাইম নিবে ক্লোরোফিল, ফলে উদ্ভিদের প্রক্রিয়ার জন্য যে এনজাইম প্রয়োজন সেই এনজাইমটার ঘাটতি দেখা যায়, ফলে সালোক সংশ্লেষণ সেখানে কম হতে পারে। তারপর আছে আলোর ভূমিকা। সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা তো দেখছোই যে সূর্যের আলো কত গুরুত্বপূর্ণ। আর এই আলোটা উদ্ভিদ নেয় কিভাবে? এইমাত্র বললাম, ক্লোরোফিলের মাধ্যমে। আর তোমরা জানো যে সূর্যের আলো থেকে মোটামুটি বেসিক 7 ধরনের আলো আসে। সেগুলো কি? বেনি, আসহ, কলা। তোমরা জেনে থাকবে এটা, বেনি, আসহ, কলা। আলোর ভূমিকা এটা। বেনি, আসহ, কলা, অর্থাৎ সূর্যের থেকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল এই ধরনের আলোগুলো আসে। সূর্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি আসে, ইউভি রশ্মি, আইআর রশ্মি, এক্স রে রশ্মি, মাইক্রোওয়েভ, তারপরে 7 রঙের আলো, আরো বিভিন্ন ধরনের রশ্মি সূর্য থেকে আসে। কিন্তু এগুলোর মধ্যে আমরা সব ধরনের আলো দেখতে পাই না, আমরা দেখতে পাই 7 ধরনের আলো। এই 7 ধরনের আলোর মধ্যে আবার উদ্ভিদ বেগুনি, নীল, কমলা ও লাল, উদ্ভিদ এই 4 ধরনের আলোতে সালোক সংশ্লেষণ বেশি ঘটায়। কেন? দেখো, এই যে বেনি, আসহ, কলা, এই আলোগুলোকে আমরা দেখতে পাই, মানে আমাদের দৃষ্টিসীমার মধ্যে পড়ে। অর্থাৎ এদের তরঙ্গ দৈর্ঘ্য হলো মোটামুটি 380 বা কোথাও কোথাও বলা আছে 400। তাহলে 400 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, 400 থেকে 780 ন্যানোমিটার, বা 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, বা কোথাও কোথাও 800 ন্যানোমিটারও বলছে। এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোগুলো আমরা দেখতে পাই খালি চোখে। আর এদের মধ্যে বেগুনি নীল, যাদের তরঙ্গ দৈর্ঘ্য হলো মোটামুটি 400 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে। আর কমলা লাল, এদের হলো অনেকটা 600 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে।
কমলা লাল 780, এখানে কোথাও কোথাও 700 লেখা থাকতে পারে, 380 থেকে 700 বা 400 থেকে 700 ন্যানোমিটার এরকম লেখা থাকতে পারে। তাহলে বেগুনি নীল এদের তরঙ্গ দৈর্ঘ্য হলো 400 থেকে 500 ন্যানোমিটার। কমলা লাল এদের হলো 600 থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য কি তোমরা এটা পদার্থ বিজ্ঞানে পড়বে, তরঙ্গের অধ্যায়, তরঙ্গ শব্দ অধ্যায় আছে তোমাদের, অধ্যায় 7, সেটাতে পুরো বিস্তারিত, আমি ওই আলোচনায় যাব না এখন। তাহলে এই বেগুনি নীল এগুলোর মোটামুটি 480 ন্যানোমিটার বলতে পারো, এখানে হয়তো বা 680 ন্যানোমিটার বলতে পারো। মানে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোতে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্লোরোফিল বেশি টেনে নিতে পারে। এই জন্য এই আলোগুলাতে সালোক সংশ্লেষণ বেশি হয়। আর আবার বেশি আলো ভালো না, বেশি আলো হলে আলোর পরিমাণ যদি অনেক বেড়ে যায়, ফলে উদ্ভিদে যে এনজাইমগুলো থাকে না, ওই এনজাইমগুলো নষ্ট হয়ে যায় বেশি আলোতে। এই জন্য আলোর পরিমাণটাও, উদ্ভিদের যে পাতা তো সবসময় আলো নিতেই থাকে, কিন্তু সকল আলো ব্যবহার করে না, আলো যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করে। কিন্তু আলো যদি অনেক বেশি হয়, তোমরা দেখবে অনেক বেশি সূর্যের আলো থাকলে উদ্ভিদের পাতা মরে যায়। অনেক সময় তোমরা খেয়াল করলে দেখবা যে পাতা মারা যায়। তাহলে অনেক বেশি আলোর কারণে উদ্ভিদের এনজাইমের ক্রিয়া নষ্ট হয়, ফলে সেখানে সালোক সংশ্লেষণ হয় না, আর পাতাগুলো মারা যেতে থাকে। তাহলে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর সালোক সংশ্লেষণে আরো প্রভাবক আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড নিয়েও আলোচনা হয়েছে পূর্বে, আমাদের সালোক সংশ্লেষণের যখন আলোচনা করছি তখন কার্বন ডাইঅক্সাইড নিয়েও আলোচনা হয়েছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি হয়ে গেলে সেটা উদ্ভিদের জন্য ভালো কিছু হবে না। কারণ কার্বন ডাইঅক্সাইড বেশি হলে সালোক সংশ্লেষণ ঘটে কোথায়? মেসোফিল টিস্যুতে। আর কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয়ে যায় তাহলে এই মেসোফিল টিস্যুটা নষ্ট হয়ে যায়। ফলে কার্বন ডাইঅক্সাইডের যেমন উপকারিতা আছে, অতিরিক্ত বেড়ে গেলে অপকারিতাও আছে। আর আমাদের পরিবেশে কিন্তু কার্বন ডাইঅক্সাইড দিনে দিনে বাড়তেছে, এটা একটা খারাপ দিক। তারপর তাপমাত্রা, এই সালোক সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার, এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণের আদর্শ তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তাহলে সালোক সংশ্লেষণে আদর্শ তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 এর কম হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়, 35 এর বেশি হলেও সালোক সংশ্লেষণের হার কমে যায়। তারপর সালোক সংশ্লেষণে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের ভূমিকা আছে, যেমন নাইট্রোজেন, আয়রন, ম্যাগনেসিয়াম। এই আয়রনের পরিমাণ কমে গেলে উদ্ভিদের পাতার কালার হলুদ হয়ে যায়। আর হলুদ হওয়া মানে কি? সেখানে ক্লোরোফিলের পরিমাণ কমে যাওয়া। আর ক্লোরোফিল কমে গেলে সেখানে সালোক সংশ্লেষণের হারও কমে যাবে। তারপর আবার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে যেগুলো উদ্ভিদে যদি, মানে বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস আছে যেগুলো উদ্ভিদে প্রবেশ করলে সালোক সংশ্লেষণ কমে যেতে পারে। যেমন আছে হলো ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। ক্লোরোফর্মের সংকেত হলো CH-Cl3। তারপর আছে মিথেন গ্যাস, যার সংকেত হলো CH4। তারপর আছে হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস, যার সংকেত হলো H2S। তাহলে এই গ্যাসগুলো যদি ক্লোরোফর্ম, মিথেন, হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফর্ম CH-Cl3, মিথেন CH4, হাইড্রোজেন সালফাইড H2S, এই গ্যাসগুলো যদি উদ্ভিদের পাতায় প্রবেশ করে তবে কিন্তু সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আর এই প্রভাবকগুলো হলো সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। এরকম সালোক সংশ্লেষণে কিছু অভ্যন্তরীণ প্রভাবকও রয়েছে। অভ্যন্তরীণ প্রভাবকগুলো কি কি? অভ্যন্তরীণ প্রভাবকগুলো হলো ক্লোরোফিল তো পাতার মধ্যেই থাকে, তাই না? তারপর হলো পাতার বয়স ও সংখ্যা, পাতার বয়স কেমন, যদি কচি পাতা হয় সেখানে ক্লোরোফিল কম থাকে, আবার পাতার বয়স যদি অনেক বেশি হয় সেখানে ক্লোরোফিল বেড়ে যায়, মানে ক্লোরোফিলের পরিমাণ অনেক কম থাকে। কচি পাতা আর অনেক বয়স্ক পাতা, সেই দুটাতে হলো ক্লোরোফিল কম থাকে, এই জন্য এই দুটাতে সালোক সংশ্লেষণ কম হয়। মধ্যবয়স্ক যে পাতাগুলো সেগুলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, কারণ এগুলোতে ক্লোরোফিল বেশি থাকে। তারপরে কি পরিমাণ পাতা আছে গাছে, বেশি পাতা থাকলে বেশি ক্লোরোফিল, বেশি সূর্যের আলো। তারপর শর্করার পরিমাণ বলতে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমরা দেখেছো গ্লুকোজ উৎপন্ন হয়, এই গ্লুকোজটা কিন্তু শর্করা। তাহলে এই গ্লুকোজ উৎপন্ন হয়, এই গ্লুকোজ উৎপন্ন হওয়ার পরে আমি বলছিলাম না ফ্লোয়েম প্রভাবক এই গ্লুকোজটাকে উদ্ভিদের বিভিন্ন কোষে নিয়ে যায়। যদি ফ্লোয়েম কোনো কারণে কমে যায় বা শর্করা বেশি না সরাতে পারে
তখন ওইখানে শর্করা বেশি জমা হয়। জমা হলে কি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ধীরগতির হয়ে যায়। যেমন তোমরা দেখবে ড্রেন বা তোমাদের বেসিনের যে নল, ওইখান দিয়ে যখন পানি পাস হয়, যদি ওখানে ময়লা জমে যায় তাহলে পানি কিন্তু ধীর গতিতে প্রবেশ করবে, পানি আস্তে আস্তে যাবে। ওইরকম যদি গ্লুকোজটা উৎপন্ন হলো, উদ্ভিদ সেটাকে নিয়ে নিল, কাজে লাগাই ফেললো, যদি এই কাজে লাগানোর কাজটা দেরিতে হয় তখন শর্করা সেখানে জমা হতে থাকে আর সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা একটু ধীরগতির হয়ে যেতে পারে। এগুলাই। তারপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম। এনজাইম নিয়ে তো শুরুতে বলেছি, সালোক সংশ্লেষণে অনেক ধরনের এনজাইম সাহায্য করে। যেমন রুবিস্কো বলেছিলাম, রুবিস্কো এটা সালোক সংশ্লেষণে অনেক কাজে লাগে। তাহলে এরকম বিভিন্ন ধরনের এনজাইমের ক্রিয়া সালোক সংশ্লেষণের প্রয়োজন হয়। তারপর সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে তোমরা জানো, আমি পুরোটা যখন আলোচনা করেছি তখন গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এই যে আমরা ফলমূল খাই, মাছ, মাংস, ডিম, সবকিছুতে কিন্তু সালোক সংশ্লেষণের ভূমিকা আছে। যেমন ডিম, ডিম আমরা খাই, এখানে সালোক সংশ্লেষণের ভূমিকা কি হবে? ডিম আসে থেকে মুরগি থেকে বা হাঁস থেকে। তাহলে এই মুরগি যে আবার খাদ্য অক্সিজেন নেয়, মুরগি কিন্তু অক্সিজেন নেয়, সে অক্সিজেনটা নেয় থেকে ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে ছেড়ে দিল, সেই অক্সিজেনটা মুরগি নেয়। তাহলে এইভাবে মাংস মাংস আমরা যে প্রাণী থেকে পাই, সেই প্রাণীও সালোক সংশ্লেষণের উৎপন্ন অক্সিজেনকে ব্যবহার করে। তারপর ফল, ফল তো উদ্ভিদেই ধরে, উদ্ভিদের শক্তিকে কাজে লাগিয়ে ফল উৎপন্ন করে উদ্ভিদ, ফলে রস জমা হয়। ফলে এগুলো আমাদের প্রয়োজন। এগুলো না থাকলে, এগুলো যদি হচ্ছে সালোক সংশ্লেষণ না হতো, আমরা এগুলো পেতাম না। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বেশি গুরুত্বপূর্ণ, তোমরা ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো, যে সালোক সংশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেন আমাদের প্রয়োজন হয়, আর আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ নেয়। তাই এই প্রক্রিয়াগুলো কিন্তু চলতে থাকে। উদ্ভিদ যদি কার্বন ডাইঅক্সাইড না নেয় তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা হবে। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বাস প্রশ্বাসের ঝামেলা হবে, তারপর হচ্ছে এসিড বৃষ্টি, ওই আলোচনা না যাই, অনেক কিছু হবে, অনেক ক্ষতি হবে আমাদের। তোমরা এই টপিকটা ভালো করে পড়বে।